এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাই শিরোনামে। ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ, ৩ ভারতীয় সেনা নিহত। লাদাখে এবার বাজল যুদ্ধের ডঙ্কা, জানিয়ে দেব গত ১ মাসে কোন পথে এগিয়েছে ভারত চীন সম্পর্ক। মোদির আত্মনির্ভর ভারত অভিযানেও চীনা থাবা, লাদাখের কারণে টেন্ডার বাতিলের দাবি। ২ কোরিয়ার সীমান্তে সেনা পাঠানোর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। চীনকে টেক্কা দিতে এয়ারক্রাফট কোরিয়ার মোতায়েন আমেরিকার। এবং মার্কিন নির্বাচনে আবারও রুশ হস্তক্ষেপের আশঙ্কা। এই ছিল শিরোনাম। এবার চলে যায় বিস্তারিত সংবাদে। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করার জন্য এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করার জন্য। লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে গতরাতে দুপক্ষে বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে ভারত জানিয়েছে। ১৯৭৫ সালের পর সম্ভবত এই প্রথম ভারত চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটল। ভারতের দিকে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও ২ জন সেনা জওয়ান নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি টুইট করেছে, বেইজিং অভিযোগ করেছে যে ভারত সীমান্তে অতিক্রম করে চীনা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ঝাও লিজিয়ানকে উদ্ধৃত করে জানানো হয়েছে, চীনের অভিযোগে ভারত সীমান্ত অতিক্রম করে চীনের সৈন্যদের উস্কানি দিয়েছে এবং তাদের ওপর হামলা চালিয়েছে, যার ফলস্বরূপ এই প্রাণঘাতী সংঘর্ষ ঘটেছে। ভারতীয় সেনা জানিয়েছে, গত রাতে গালওয়ান ভ্যালিতে যখন ডি-এসকেলেশন বা উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলছিল, তখনই দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে এবং তাতে দুপক্ষেই বেশ কয়েকজন হতাহত হন। গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান, আর সেই পথে হাঁটল চীনও। ভারতীয় সেনা জানাচ্ছে, লাদাখের গালওয়ান উপত্যকা থেকে পিছিয়ে আসছিল ভারতীয় সেনা। সেই সময় সোমবার রাতে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে অপর প্রান্তে থাকা চীনা সেনা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় ভারতীয় জওয়ানরা। চীনা সেনার গুলিতে শহীদ হন ভারতীয় সেনার ১ আধিকারিক ও ২ জওয়ান। অন্যদিকে চীনকেও প্রত্যুত্তর দেওয়া হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় বাহিনী। গত কয়েকদিন ধরেই লাদাখ সীমান্তে উত্তপ্ত রয়েছে ২ দেশের সম্পর্ক। তার মধ্যেই ঘটনা নতুন করে ঘি ঢালতে শুরু করেছে। এদিকে চীন যুদ্ধবিরতি লঙ্ঘনের পর চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত ও ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গোটা পরিস্থিতি ইতিমধ্যে নরেন্দ্র মোদীকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। যখন উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছে বলে দাবি করছে ২ দেশের সরকার, তখন এই সংঘর্ষ বিরতির সব হিসেবে গণ্ডগোল করে দিয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী ২ সেনার পক্ষে অধিকারী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ১৯৬৭ সালের পরেই প্রথমবার লাদাখে ভারত চীন সংঘাতে কোনো ভারতীয় সেনা প্রাণ হারাল। শান্তি আলোচনার কথা হলেও অদাতে যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে লাদাখে, তার আঁচ পাওয়া যাচ্ছিল গত কয়েকদিন ধরেই। বস্তুত গত বছর ভারত সরকার লাদাখে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর থেকেই চীনের আস্ফালন বৃদ্ধি পেয়েছে। এই এলাকাকে নিজেদের বলে দখল করতে চাইছে চীন। গত মে মাসের গোড়াতেই পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা, নাকুলা এবং প্যাংগং লেকের উত্তর প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের এলাকায় কয়েক কিলোমিটার অনুপ্রবেশের করে চীনা ফৌজি ঘাঁটি গেড়ে বসে। খবর পেয়ে তাদের মুখোমুখি মোতায়েন হয় ভারতীয় সেনা। তারপর থেকে দফায় দফায় সেনা স্তরের বৈঠকও জোট কাটেনি। বেশ কয়েকবার দুতরফা হাতাহাতির ঘটনা ঘটেছে। এই অবস্থায় মে মাসের শেষের দিকে সীমান্ত সমস্যা মেটাতে চীন ও ভারতের মধ্যকার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও সেই প্রস্তাব ২ দেশই ফিরিয়ে দেয়। তার বদলে গত ৬ জুন ২ দেশের মধ্যে কমান্ডার পর্যায়ের বৈঠক শুরু হয়। ভারতের তরফে সেই বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। অন্যদিকে চীনের তরফে ছিলেন তিব্বত মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার। বৈঠকে হবে চুসুল মালডোতে। এদিকে সেনাবাহিনী ও কূটনৈতিক মহলের মধ্যে আলোচনা চললেও সীমান্তে চীনের মতো শক্তি জোরদার করছিল ভারতও। যদিও গত শনিবার সেনাপ্রধান এম নারাভানে জানিয়েছিলেন, যুদ্ধ নয় বরং কথাবার্তা বৈঠকের মাধ্যমে ভারত চীন সীমান্তের সমাধান স্বরূপ বের করতে চান তিনি। এখন সীমান্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, এমনটা বলে জানিয়েছিলেন সেনাপ্রধান। টাটার মতো দেশি সংস্থা পাত্তা পায়নি।
হারিয়ে দিয়েছিল বিদেশি নামি দামি সংস্থাকেও। কেন্দ্রীয় সরকারের দিল্লি মেরুতে RRTS প্রজেক্টের জন্য নির্বাচিত হয়েছিল চীনের সংস্থা সাংহাই টানেল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। গত বছর নভেম্বরে দরপত্র আহ্বান করেছিল NCRTC। গত মার্চে খোলা হয় সে দরপত্র। গত 12 জুন চীনা সংস্থাটি মনোনীত করা হচ্ছে নিউ অশোকনগর এবং শহীদাবাদ পর্যন্ত 5.6 কিলোমিটার ভূগর্ভস্থ বিভাগের কাজ সম্পন্ন করার জন্য। এটি দিল্লি মেরুতে RRTS করিডোরের অংশ। দিল্লি থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত হাই স্পিড ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তারই অংশ। এই প্রকল্পটি রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকার পরিবহন সংস্থা NCRTC পরিচালনা করছে। 5টি সংস্থা অনলাইনের মাধ্যমে দরপত্র জমা দিয়েছিল। চীনা সংস্থা সাংহাই টানেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রকল্পের কাজটি সম্পন্ন করতে সব থেকে কম টাকা দাবি করেছিল, যার আর্থিক পরিমাণ ছিল 1126 কোটি টাকা। 1170 কোটি টাকার দরপত্র হেঁকে দ্বিতীয় স্থানে ছিল লারসান অ্যান্ড ট্রাবো লিমিটেড। দরপত্রের নিয়ম অনুযায়ী মাটির তলা দিয়ে রাস্তা নির্মাণের পাশাপাশি আন্ডারগ্রাউন্ড স্টেশনের নকশা তৈরি এবং নির্মাণ সবকিছুই করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। 1095 দিনের মধ্যে পুরো কাজ শেষ করতে হবে বলে জানানো হয়েছিল। সব শর্ত মেনেই দরপত্র দাখিল করেছিল চীনা সংস্থা। গত 12 জুন কেন্দ্রীয় সরকারের চীনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয় বলে খবর। সাংহাই টানেল ইঞ্জিনিয়ারিং চীনা সংস্থা এটি সড়ক রেলপথ তৈরিতে পারদর্শী, পাশাপাশি ভারী শিল্প উৎপাদনের নামী সংস্থা হিসেবে পরিচিতি লাভ করছে। কিন্তু চীনা সংস্থার মাধ্যমে প্রকল্প বাস্তবায়িত করায় তীব্র বিরোধিতা করেছে স্বদেশী জাগরণ মঞ্চ। ভারত চীন সীমান্তে বেড়ে চলা উত্তপ্ত নিয়েও যথেষ্ট সরব এই সংস্থা। চীনা পণ্য বাতিলের দাবি সংস্থা তুলে বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছে এই সংস্থা। আন্তঃসীমান্ত ইস্যুতে ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই 2 কোরিয়ার সীমান্ত অঞ্চলে সেনা পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, 2 কোরিয়াকে বিভক্তিকরণ, ডিমিলিটারাইজড বা সেনা কার্যক্রমহীন অঞ্চলে প্রবেশ করতে তাদের সেনারা প্রস্তুত রয়েছে। মঙ্গলবার উত্তর কোরিয়ার সেনাপ্রধান জানিয়েছে, তারা অসামরিক অঞ্চলে ঢোকার জন্য পরিকল্পনা নিয়ে ছক করছে। সেনাবাহিনী অতি সতর্ক অবস্থায় সরকারের যে কোনো সিদ্ধান্ত দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। এর আগে গেল শনিবার উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানান, তিনি দেশের সেনাবাহিনীকে অসামরিক অঞ্চলে প্রবেশের নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশের পরে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর জানায়, তারা সামরিক নজরদারি বাড়াতে প্রস্তুত রয়েছে। বিগত শতকের 50-এর দশক থেকে কোরিয়ান যুদ্ধের পর থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার অসামরিক অঞ্চলের মাধ্যমে পরস্পর থেকে বিচ্ছিন্ন রয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়, দেশটির দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। উত্তরের অভিযোগ, সীমান্তের ওপার থেকে কিছু সক্রিয় কর্মী পিংইং বিরোধী লিফলেট বিতরণ করছিল। সিওল তাদেরকে দমাতে পারেনি। এই জবাবেই দক্ষিণের সঙ্গে যোগাযোগ ছেদ টেনেছে উত্তর। করোনা ভাইরাসের মারণাবহে এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক উত্তপ্ত। এবার জলপথেও শুরু হলো 2 রাষ্ট্রের মধ্যে টানাপোড়েন। 3টি মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের উত্তাপ অনেকটা বাড়াবে তা বলাই বাহুল্য। এই 3টি যুদ্ধজাহাজ নেভি ক্রুজার, ডেস্ট্রয়ার, ফাইটার জেট ও অন্যান্য অত্যাধুনিক যুদ্ধবিমান বহনে সক্ষম। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ রক্ষাকারী এই অঞ্চলে বরাবর নজর রয়েছে চীনের। তারই প্রেক্ষিতে চীনকে পাল্টা দিতে যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। এর আগে হংকংয়ে নতুন জাতীয় সুরক্ষা আইনের বিরোধিতা করেছিল আমেরিকা। সেই প্রেক্ষিতেও 2 দেশের সংঘাত চরমে ওঠে। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীনা আধিপত্য স্থাপনার বাড়াবাড়িকেও ভালো নজরে দেখেনি আমেরিকা। দিন কয়েক আগেও চীনের বিরুদ্ধে নয়া অভিযোগ আনে আমেরিকা। পেন্টাগনের দাবি, করোনা নিয়ে যখন ব্যস্ত আমেরিকা, তখন সুকৌশলে দক্ষিণ চীন সাগরে প্রভাব বাড়াচ্ছে বেইজিং। মার্কিন প্রশাসনের এমন অভিযোগের মধ্যেই দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় যুদ্ধজাহাজ পাঠায় আমেরিকা। যদিও প্রথমবারের মতো মার্কিন সেই যুদ্ধজাহাজকে পাহারা দিয়ে বের করে দেয় চীনের বাহিনী। পাশাপাশি মার্কিন যুদ্ধজাহাজকে চীনের নৌবাহিনীর নির্দেশ, দ্রুত নিজের দেশে ফিরে যাও আর করোনা মোকাবেলার বিরুদ্ধে লড়াই করো। চীনের এমন মন্তব্যে ব্যাপক ক্ষুব্ধ হয় মার্কিন প্রশাসন। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পার্সেল দ্বীপপুঞ্জের চীনের জলসীমায় গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন ডেস্ট্রয়ার USS বারি ঢুকে পড়ার পর তাকে বের করে দেওয়া হয়। চলতি বছর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া আবারও হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মার্কিন নির্বাচনেও রাশিয়ার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। এ নিয়ে করা তদন্তেও যার প্রমাণ পাওয়ার দাবি করে দেশটি।
একই সঙ্গে ইউরোপের দেশগুলো এ ধরনের হস্তক্ষেপ থেকে শঙ্কামুক্ত নয় বলে মনে করা হচ্ছে। এবার করোনা ভাইরাস রাশিয়ার জন্য হস্তক্ষেপ সহজ করে দিয়েছে, যা বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে করোনা এখন বহুল আলোচিত ইস্যু। ভুয়া তথ্য ছড়াছড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নতুন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বিদেশি শক্তিগুলোর এর সুযোগ নেওয়ার চেষ্টা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এটি কার্যকরভাবে মোকাবিলা করতে গেলে আটলান্টিকের দুই পারে গোয়েন্দা সহযোগিতা বাড়াতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টি ঝুলিয়ে দেন। রাশিয়া সরাসরি মার্কিন নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করবে না। যা করতে পারে তা হলো ভুয়া তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে। করোনা ভাইরাস বিস্তারের আশঙ্কায় ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন, ব্রিটেন ও নর্থ মেসিডোনিয়ায় অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত হয়েছে। এছাড়া আরও নির্বাচন স্থগিত হয়েছে যেসব দেশে, তার মধ্যে আছে বেলারুশ, আইসল্যান্ড, বসনিয়া, চেক রিপাবলিক ও ইউক্রেন। 10 মে পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে যায়। করোনা পরিস্থিতির সুযোগে যে দেশটি ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে বলে যে দেশের বিরুদ্ধে সন্দেহের তীর উঠেছে সেটি রাশিয়া, কারণ দেশটি এর আগে এমন কাজ করেছে বলে প্রমাণ আছে। মনে করা হয় ক্রেমলিনের উদ্দেশ্যে পশ্চিমা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা, নির্দিষ্ট কোনো দেশের নির্বাচন বানচাল করা নয়। সংবেদনশীল রাজনৈতিক তথ্য হাতিয়ে নেওয়া এবং সুবিধাজনকভাবে জনসাধারণের মধ্যে প্রকাশ করা এমনই একটি লক্ষ্য। অন্য কৌশলের মধ্যে আছে নির্দিষ্ট কোনো প্রার্থীকে সমর্থন করা, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করা ও চরমপন্থী মতাদর্শীদের প্রশ্রয় দেয়া।